কাপড়গুলো ছিল পুরনো, জুতোগুলো ক্ষয়ে গিয়েছিল এবং মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা সাধারণ ভিখারিদের চোখে দেখা যায় না। শহরের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশনের এক কোণে সে চুপচাপ বসে থাকত। না কারো কাছে কিছু চাইতো, না কাউকে থামাতো। শুধু আসা যাওয়া করা প্রতিটি মানুষকে দেখত, যেন কোনো উত্তরের খোঁজে আছে। আসলে সে এমনি এমনি সেখানে বসেছিল না। সে কোনো খেলার অংশ ছিল না, বরং নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটিকে যাচাই করতে এসেছিল। এই শহরে একটি নাম ছিল যার কোনো পরিচয়ের দরকার পড়ত না। বিরাজ মুখার্জি। শহরের সবচেয়ে বড় ও সবচেয়ে নামকরা রেস্তোরাঁ তার নামেই চলত। ঝলমলে আলো, দামি গাড়ি, বড় বড় অতিথি, আর প্রতিদিন সন্ধ্যায় উপচে পড়া হলঘর। বাইরে থেকে দেখলে মনে হতো সেই বাড়িতে কেবল সুখই সুখ, কিন্তু সত্যিটা ছিল একেবারেই উল্টো। বিরাজ মুখার্জির একমাত্র ছেলে অনিরুদ্ধ খুব অল্প বয়সেই তার মাকে হারিয়েছিল। মায়ের স্মৃতি তখন শুধু কয়েকটা ঝাপসা ছবি আর অসম্পূর্ণ গল্পেই আটকে ছিল। বাবাই ছিল তার কাছে সবকিছু, বন্ধু, পরিবার, ভরসা, সবই। কিন্তু হয়তো ভাগ্যের এটাই পছন্দ ছিল না। এক রাতে হঠাৎ বিরাজ মুখার্জির শরীর খারাপ হয়ে গেল, আর ভোর হতে না হতেই সব শেষ হয়ে গেল। শহরের সবচেয়ে বড় রেস্তোরাঁ বন্ধ ছিল, আর তার সঙ্গে অনিরুদ্ধের হৃদয়ও। শেষকৃত্যের দিনে লোকজন এসেছিল ঠিকই, কিন্তু তাদের চোখে দুঃখ কম আর হিসেব বেশি ছিল। কেউ ভবিষ্যতের কথা বলছিল, কেউ অংশীদারির প্রসঙ্গ তুলছিল, তো কেউ সম্পত্তির আলোচনা করছিল। অনিরুদ্ধ সব দেখছিল, চুপচাপ, কিছু না বলে। সেদিনই সে প্রথমবার অনুভব করেছিল তার কাছে সম্পদ অনেক, কিন্তু আপন বলে ডাকার মতো মানুষ বোধহয় কেউ নেই। বাবার চলে যাওয়ার পর বাড়িটা আরো বড় মনে হতে লাগল। ঘরগুলো শুনশান, দেয়ালগুলো নীরব, আর আয়নায় দেখা মুখটা আর নিজের বলে মনে হতো না। এক রাতে সে বাবার ছবির সামনে দাঁড়ালো, খুব ধীরে বলল, আপনি তো বলতেন বড় সে নয় যে ধনী, বড় সে যে মানুষ। যদি এটা সত্যি হয় তাহলে আমাকেও সেরকমই হতে হবে। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল। সে বিয়ে করবে ঠিকই, কিন্তু এমন কোনো মেয়েকে নয় যে তার টাকার প্রেমে পড়বে। সে এমন একজন মানুষ খুঁজবে যে নাম পরিচয় ছাড়াই শুধু মানুষটাকে দেখতে পারবে। পরের কয়েক মাসে বিয়ের প্রস্তাবের বন্যা বয়ে গেল। কেউ তার চোখে চোখ রেখে তাকাত না, কেউ তার স্বপ্ন জানতে চাইত না। সব প্রশ্ন একটাই, ব্যবসা কত বড়, কতগুলো গাড়ি আছে, কত সম্পত্তি আছে। প্রতিটা সাক্ষাতের পর তার বিশ্বাস একটু একটু করে ভেঙে যাচ্ছিল। এক রাতে সে বাবার পুরনো আলমারি খুলে বসল। ভেতরে ছিল কিছু পুরনো কাপড়, একজোড়া ক্ষয়ে পড়া চপ্পল, আর একটা কাগজ যেখানে লেখা ছিল, যে পরিচয় ছাড়াও সম্মান পায় সেই আসল ধনী। ঠিক সেই মুহূর্তেই অনিরুদ্ধ তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিল। পরের সকালে শহরের সবচেয়ে ধনী বাড়ির দরজা নীরবে খুলে গেল। না কোনো ড্রাইভার, না কোনো গাড়ি, না মোবাইল, না কোনো পরিচয়, শুধু ছেঁড়া পুরনো কাপড় আর চোখ ভরা প্রশ্ন। সে সোজা স্টেশনের দিকে হাঁটতে শুরু করল। সন্ধ্যা নাগাদ সে সেই স্টেশনেরই এক কোণে বসে পড়ল। মানুষ আসতে থাকল। কেউ রুটি দিল, কেউ তিরস্কার করল, কেউ মুখ ফিরিয়ে নিল। কেউ বলল হাত পা ঠিক আছে, কাজ করতে পারে। কেউ বলল নাটক করছে। অনিরুদ্ধ কাউকে কোনো উত্তর দিল না, সে শুধু দেখছিল। স্টেশনের পাশে ছিল একটা ছোট্ট ঠেলা, যেখানে ঝালমুড়ি বিক্রি হতো। ঠেলা চালানো লোকটার চোখে ছিল পরিশ্রমের ক্লান্তি, আর পাশে বসে থাকা তার মেয়ের চোখে ছিল সরলতার আলো। মেয়েটার নাম ছিল ইরা। সে প্রতিদিন বাবার সঙ্গে ঠেলায় বসত, ক্রেতাদের জিনিস দিত, আর কখনো কখনো স্টেশনের ভিড় চুপচাপ দেখত। এক সন্ধ্যায় তার চোখ আবার পড়ল সেই ছেলেটার দিকে, যে অনেক দিন ধরেই ওখানে আছে। একই পুরনো কাপড়, একই নীরবতা। তার মন মানল না। সে বাবাকে আস্তে করে বলল, বাবা, ওই ছেলেটা কয়েকদিন ধরে এখানেই আছে,
মনে হয় ঠিকমতো খাচ্ছেও না। আমি কি ওকে কিছু দিয়ে আসি? বাবা অনিরুদ্ধের দিকে একবার তাকিয়ে হালকা হাসলেন, বললেন, দিয়ে দে মা, আমরাও একসময় এমনই ছিলাম। ইরা আর দেরি করল না। একটা প্লেট বানিয়ে ধীরে ধীরে অনিরুদ্ধের কাছে গেল। এই নিন। অনিরুদ্ধ প্রথমবার কারো চোখে চোখ রেখে তাকালো। সেই দৃষ্টি যেন অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বলে ওঠার মতো। সে প্লেটটা নিল, কিন্তু কিছু বলল না। ইরা হালকা হেসে জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে? অনিরুদ্ধ কয়েক মুহূর্ত চুপ থাকল। এই শহর থেকেই। তার কণ্ঠে ছিল ভাঙা সুর। ইরা ফিরে গেল, কিন্তু সেদিন রাতে তার ঘুম এলো না। বারবার সেই নীরব মুখটা তার মনে পড়তে লাগল। সেইখান থেকেই একটা নতুন গল্পের জন্ম হল। সেই রাতে স্টেশনে অদ্ভুত নীরবতা ছিল। ট্রেনের শব্দ ছিল, মানুষের কোলাহল ছিল, কিন্তু অনিরুদ্ধের ভেতরে চলছিল অন্য কিছু। এই প্রথম কেউ তার কাছে কিছু চায়নি, বরং কোনো প্রশ্ন ছাড়াই কিছু দিয়েছিল। সেই প্লেট শুধু খাবারের ছিল না, তাতে ছিল আপন ভাব। পরদিন সকালে সূর্য উঠল। অনিরুদ্ধ আবার একই জায়গায় বসেছিল। কাপড় একই, মুখ একই, কিন্তু মনটা একটু বদলে গিয়েছিল। কিছুক্ষণ পর ঝালমুড়ির ঠেলায় নড়াচড়া শুরু হলো। ইরা বাবার সঙ্গে এলো। তার চোখ অজান্তেই অনিরুদ্ধের দিকে গেল। সে সেখানে ছিল। এইবার ইরা নিজেই তার কাছে এলো। সে সোজাসুজি জিজ্ঞেস করল, আপনি প্রতিদিন এখানে কেন বসে থাকেন? অনিরুদ্ধ মাথা তুলল, কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, কখনো কখনো নিজেকে বুঝতে সবচেয়ে নিচে বসতে হয়। ইরার কথাটা অদ্ভুত লাগল। তার মনে হলো হয়তো লোকটা অভিনয় করছে। সে কিছু না বলে ফিরে গেল, কিন্তু তার কথাগুলো ইরার মাথার ভেতর ঘুরতে থাকল। দিন যেতে থাকল। ইরা মাঝে মাঝে তাকে খাবার দিত, কখনো জল। অনিরুদ্ধ সবসময় ধন্যবাদ দিত, কিন্তু কখনো নিজের গল্প বলতো না। তার নীরবতায় ছিল যন্ত্রণা। ইরা সেটা অনুভব করত। একদিন হঠাৎ স্টেশনের পরিবেশ বদলে গেল। পৌরসভার গাড়ি এলো। সাইরেনের শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। পুলিশ নামলো আর ঠেলাগুলো সরাতে শুরু করল। ইরার বুক ভক করে উঠল। তার বাবা হাত জোর করে বোঝাতে লাগলেন, কিন্তু কেউ শুনল না। ঝালমুড়ি মাটিতে ছড়িয়ে পড়ল। ঠেলা টেনে নিয়ে যাওয়া হতে লাগল। ইরার চোখে জল ভরে এলো। ঠিক তখনই এক পুলিশ অনিরুদ্ধকে দেখে চেঁচিয়ে উঠল, তুই এখানে রোজ কেন বসে থাকিস? অনিরুদ্ধ কিছু বলার আগেই তাকে ধাক্কা দেওয়া হলো। সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। ইরা স্তব্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে স্টেশনের এক কোণে বসে থাকা একজন সাধারণ পোশাকের মানুষ উঠে দাঁড়ালো। এতক্ষণ কেউ তাকে ভালো করে লক্ষ্য করেনি। সে শান্তভাবে ফোন বের করে বলল, আমি স্টেশনে আছি, এখানে চলে আসুন। কয়েক মিনিটের মধ্যেই পরিবেশ পুরো বদলে গেল। কালো গাড়ি এসে থামল, নিরাপত্তার লোক নামল। পুলিশরা ভয় পেয়ে গেল। একজন সিনিয়র অফিসার এগিয়ে এসে লোকটাকে দেখেই থেমে গেল। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। লোকটা সামনে এসে পুলিশকে শান্ত স্বরে বলল, আপনারা আইন পালন করছেন এটা ঠিক, কিন্তু আইনের মানে মানুষকে পিষে ফেলা নয়। সবাই বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ মানুষ নয়। অনিরুদ্ধ উঠে দাঁড়ালো, পুলিশদের দিকে তাকিয়ে বলল, আমার জন্য আর কাউকে বিরক্ত করবেন না, এই ঠেলাটাই ওদের ভরসা। তারপর সে ইরার দিকে ফিরল, বলল, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সত্য বলিনি। ইরার চোখ প্রশ্নে ভরে গেল। আমার নাম অনিরুদ্ধ, সে বলল, বিরাজ মুখার্জির ছেলে। নামটা শুনেই ইরার বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাপা গলায় তিনি বললেন, ওই বড় রেস্তোরাঁর মালিক? অনিরুদ্ধ মাথা নিচু করল। আমি সব ছেড়ে এসেছিলাম, সে বলল, কারণ আমি জানতে চেয়েছিলাম মানুষ আমাকে ভালোবাসে নাকি আমার টাকাকে। ইরার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল।
তার মনে পড়ে গেল প্রথম প্লেট, প্রথম কথা, প্রথম নীরবতা। অনিরুদ্ধ হঠাৎ ইরার বাবার সামনে ঝুঁকে পড়ল, বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি কোনো খেলা খেলতে আসিনি, আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি। পুরো স্টেশন স্তব্ধ, ইরার হৃদস্পন্দন বেড়ে গেল। তার বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমাদের মতো মানুষরা অমিরদের কাছে প্রায়ই শুধু গল্প হয়, আজ ভালোবাসা, কাল ভুলে যাওয়া। অনিরুদ্ধ সোজা চোখে তাকিয়ে বলল, আমার যদি দেখানোর থাকতো আমি নাম নিয়ে আসতাম, আমি এখানে মানুষ হয়ে এসেছি। ইরা সাহস করে জিজ্ঞেস করল, যদি সেদিন আমি তোমাকে কিছু না দিতাম? অনিরুদ্ধ বুঝে যায় আসল সম্পদ টাকা নয়, মানুষের হৃদয়। ইরার এক প্লেট খাবার তার জীবনের শূন্যতা ভরিয়ে দেয়। পরিচয়হীন সেই দিনগুলোই তাকে মানুষ করে তোলে। ভালোবাসা জন্ম নেয় পরীক্ষায় নয়, নিঃস্ব বিশ্বাসে, যেখানে আত্মসম্মানই সবচেয়ে বড় ধন।